আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কি এবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর একটা দ্বৈরথ শুরু হতে চলেছে? আর ফ্রান্সের পাশে কি থাকছে তুরস্ক? আর এই লড়াইয়ে কি আরও বিপাকে পড়তে চলেছেন নেতানিয়াহু? ইরানে খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ দিন 9 জুলাই। তার আগেই শেষ হয়ে যাবে ন্যাটোর দুদিনের শীর্ষ সম্মেলন। সেখানে দেখা হবে ফ্রান্স এবং আমেরিকার প্রেসিডেন্টের। ম্যাক্রো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তারা প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে যাচ্ছেন। আর তাতেই আগুনে ঘি পড়েছে একই সঙ্গে ইসরায়েল এবং আমেরিকায়। ট্রাম্প তৎক্ষণাৎ মুখও খুলেছেন। আর ট্রাম্প মুখ খুললেই এখন তো মণিমুক্ত ঝরে পড়ে। এর মধ্যেই 3-4টি সুললিত বাক্য সামনে এসেছে আমাদের পাগলা জগাইয়ের। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প তার স্বভাব সুলভ ভঙ্গিতে ম্যাক্রোর এই ঐতিহাসিক সিদ্ধান্তকে হালকা করার প্রাণপণ চেষ্টা করেছেন। তিনি সরাসরি বলেছেন, ম্যাক্রো কি বলল তাতে নাকি কিছু যায় আসে না, লোক হিসেবে সে খুব ভালো, আমি তাকে পছন্দ করি, কিন্তু তার এই বক্তব্যর কোনো গুরুত্ব নেই। ইরানের জনতা এখন রাস্তায়, প্রবল শোকের ছবি দেখতে পাচ্ছে গোটা বিশ্ব। কিন্তু আমেরিকার সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে ট্রাম্প বলেছেন ওরা সবাই এখন এক জায়গায় জড়ো হয়েছে, একটা শটই মানে একটা হামলাই ওদের সবাইকে একেবারে সাফ করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমরা তা করব না। সঙ্গে যোগ করেছেন, যদি তা করা হয় তবে ভবিষ্যতে চুক্তি বা আলোচনা করার মতো আর কেউ বেঁচেই থাকবে না। এরকম উন্মাদের মতো কথা তো একমাত্র তিনিই বলতে পারেন। ট্রাম্পের এরকম আর একটা মুক্তখচিত কথা মানুষ জেনেছেন অনলাইনে দেওয়া একটি সাক্ষাৎকার থেকে। সেখানে ট্রাম্প খামেনেইয়ের শেষকৃত্যের দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন। শেষকৃত্যের অনুষ্ঠানে শোকার্ত মানুষের কান্নাকে তিনি বিদ্রূপ করে বলেছেন, আমি ভেবেছিলাম ইরানিরা খামেনেইকে ঘৃণা করে, এগুলো সব হয়তো নকল কান্না। আর শেষ মুক্তটি তিনি একেবারে অভিন্ন হৃদয় নেতানিয়াহুকে নিয়ে দিয়েছেন। এর আগে অবশ্য একবার গালিগালাজ করেছিলেন, এবার বলেছেন আমাদের মধ্যে দারুণ সম্পর্ক। তবে নেতানিয়াহু খুব ভালো করেই জানে এসব সম্পর্কের আসল বসকে। মুখ খুলছেন তিনি, আর তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে ট্রাম্পের এক মিত্র দেশ দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমে ট্রাম্পের সমালোচনা করে বড় নিবন্ধ লেখা হয়েছে। 1953 সালে কোরীয় যুদ্ধের পর থেকে দক্ষিণ কোরিয়া আমেরিকার অন্যতম প্রধান এবং বিশ্বস্ত এশীয় বন্ধু। কিন্তু তারাও এখন ট্রাম্পের আমেরিকার সঙ্গে একটা কূটনৈতিক দূরত্ব তৈরি করছে কি? আজকের এই এপিসোডে এইসব বিচিত্র ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কি হতে চলেছে ন্যাটোর সম্মেলনে তা বিশ্লেষণ করব। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে গিয়ে ট্রাম্প নিজেই কি ক্রমশ বিচ্ছিন্ন হতে চলেছেন? সভ্য জগৎ কি এবার সত্যিই তাকে নিয়ে বিরক্ত? ট্রাম্প মুখ খুললেই এমন সব কথা বলছেন যা শুনতে অবিশ্বাস্য লাগছে। কোনো দেশের রাষ্ট্রপ্রধান এভাবে কথা বলতে পারেন, এটাই যেন সব থেকে বড় বিস্ময়। শুরু করা যেতে পারে ইরানের শোক সপ্তাহ নিয়ে। সপ্তাহব্যাপী শোক পালন করছে ইরান। গোটা দেশ নেমে এসেছে পথে। লক্ষ লক্ষ মানুষের প্রতিক্রিয়া এখন সরাসরি দেখতে পাচ্ছে গোটা বিশ্ব। কিন্তু সবাই অবাক হয়েছেন ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনেইকে দেখতে না পেয়ে। ইরান অবশ্য জানিয়েছে ইসরায়েল বা আমেরিকার নজরের বাইরে থাকার জন্যই তিনি সামনে আসছেন না। তার উপর ড্রোন হামলা হতে পারে। ইসরায়েল তো প্রকাশ্যেই তাকে খতম তালিকায় রেখেছে। এ নিয়ে আমি মার্কড ফর ডেথ শিরোনামে একটি ভিডিও করেছি। ভিডিও সেকশনে গিয়ে সেটা দেখে নিতে পারেন। কিন্তু লক্ষ লক্ষ শোকগ্রস্ত সাধারণ নারী শিশুর উপরে কি হঠাৎ কোনো আক্রমণ হতে পারে? কোনো সুস্থ মানুষ কি এরকম ভাবতে পারেন? কোনো যুদ্ধের নিয়ম কি একে সমর্থন করে? কিন্তু তাহলে কেন এরকম কথা বললেন ট্রাম্প? যুদ্ধ উন্মাদ ট্রাম্প সাফ বললেন, একটা হামলাই এনাফ। একটা হামলা বা শটেই সব খতম করে দিতে পারেন তিনি। নিন বুঝুন কত বড় বীর এই পাগলা জগাই। ট্রাম্পের এমন নির্দয় কথায় হতবাক গোটা সভ্য জগৎ। কিরকম? আমেরিকা থেকে দক্ষিণ কোরিয়ার দূরত্ব 10,000 কিলোমিটারের বেশি।
1953 সালের কোরীয় যুদ্ধের পর থেকে দক্ষিণ কোরিয়া আমেরিকার প্রধান এবং বিশ্বস্ত এশীয় বন্ধু। দক্ষিণ কোরিয়ার প্রথম সারির অর্থনৈতিক সংবাদপত্র মেল বিজনেস নিউজপেপারে ট্রাম্পের এই আচরণের তীব্র সমালোচনা করে একটি কড়া নিবন্ধ প্রকাশ করা হয়েছে। সেখানে কি লেখা হয়েছে সেটা মন দিয়ে শুনুন। তারা লিখেছে, অন্য একটি দেশের সর্বোচ্চ নেতা শেষকৃত্য চলাকালীন মার্কিন প্রেসিডেন্টের এমন উপহাসমূলক মন্তব্য কূটনৈতিক অসভ্যতা বা শিষ্টাচারের সব সীমা ছাড়িয়ে গেছে। তারা আরও লিখেছে যে ট্রাম্পের এই ধরনের অমার্জিত এবং অভদ্র আচরণের কারণে খোদ আমেরিকাতেই তার জনসমর্থনে ভাটা পড়ছে এবং সাধারণ ভোটারদের মনে চরম বিরক্তির জন্ম দিচ্ছে। সত্যিই কি তাই? আমেরিকাতে ট্রাম্পের হাল কীরকম সেটা জানার সহজ উপায় রয়েছে কিছু বিশ্বাসযোগ্য সংস্থার সমীক্ষা। সাধারণত কোনো দেশ যখন কোনো ধরনের সামরিক বা ভূরাজনৈতিক মিশন সফল করে তখন সেই দেশের রাষ্ট্রপ্রধানের পপুলারিটি বা জনপ্রিয়তার রেটিং হু হু করে বেড়ে যায়। যেমন গত ফেব্রুয়ারিতে ইরানের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা ছিল আমেরিকার প্রাথমিক লক্ষ্য। একে পলিটিক্যাল সায়েন্সে বলা হয় র্যালি রাউন্ড দ্য ফ্ল্যাগ এফেক্ট। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে ঘটেছে তার উল্টোটা। র্যালি রাউন্ড দ্য ফ্ল্যাগ এফেক্টের সবথেকে বড় উদাহরণ ইরান। ইরানের ভেতরে সরকার বিরোধী মত ট্রাম্প নেতানিয়াহুর আক্রমণের পরে এখন একেবারে মুছে গেছে। এখন সবাই এক পতাকার তলায় চলে এসেছেন। কেন এমন হয়? সংকটের সময় মানুষের মনে তীব্র দেশপ্রেম বা জাতীয়তাবাদী চেতনা জেগে ওঠে। মানুষ তখন ভাবেন নেতা ভালো কি খারাপ সেটা পরের কথা, আগে দেশকে বাঁচাতে হবে এবং দেশের সামরিক বাহিনীর পাশে দাঁড়াতে হবে। এর ঐতিহাসিক উদাহরণ রয়েছে খোদ আমেরিকাতেই। 2001 সালের 9/11-তে আমেরিকার টুইন টাওয়ারে হামলার ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের পপুলারিটি রেটিং ছিল মাত্র 51%। কিন্তু হামলার পরপরই পুরো আমেরিকা বুশের পেছনে এসে দাঁড়ায় এবং মাত্র এক সপ্তাহের মধ্যে তার জনপ্রিয়তা রেটিং ইতিহাসের সর্বোচ্চ 90% গিয়ে ঠেকেছিল। এটাই হলো র্যালি রাউন্ড দ্য ফ্ল্যাগ এফেক্টের উল্লেখযোগ্য উদাহরণ। ট্রাম্প ভেবেছিলেন গত ফেব্রুয়ারিতে ইরানের খামেনেইকে হত্যা করার পরে তার ক্ষেত্রেও এই এফেক্টই কাজ করবে। কিন্তু আমেরিকার সাধারণ মানুষ এই যুদ্ধকে অপ্রয়োজনীয় মনে করায় ট্রাম্পের রেটিং একেবারে উল্টে গেছে। গ্যালপ, পিউ রিসার্চ, রয়টার্স, ইস্পোস এরকম বিখ্যাত সব সমীক্ষা সংস্থার রিপোর্টে ট্রাম্পকে অত্যন্ত কম নম্বর দেওয়া হয়েছে। ট্রাম্পের সামগ্রিক দেশ পরিচালনার রেটিং 38 থেকে 42% ঘরে আটকে রয়েছে। তার রেটিং কেন বাড়ছে না? এদের ডেটা বলছে মার্কিন ভোটারদের একটা বড় অংশ মনে করছেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধকে একটা ব্যক্তিগত ইগো বা সস্তা রিয়েলিটি শোর মতো পরিচালনা করছেন। আমেরিকার শিক্ষিত এবং সচেতন মধ্যপন্থী ভোটারদের তীব্রভাবে বিরক্ত করেছে ট্রাম্পের এই সমস্ত কথাবার্তা। আর এর মধ্যে এসে গেছে অন্য খবরও। নেতানিয়াহু হোয়াইট হাউসে আসছেন ট্রাম্পের সঙ্গে কথা বলতে। ওদিকে আগামী 7 এবং 8 জুলাই তুরস্কের প্রেসিডেন্ট ভবনে 36তম ন্যাটো সামিট অনুষ্ঠিত হতে চলেছে। আর তার আগেই বোমা ফাটিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ম্যাক্রো জানিয়ে দিয়েছেন তারা প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে চলেছেন। এটা নিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তারা প্রস্তাব আনবেন। ন্যাটোর এই বৈঠকে এই প্রসঙ্গটা ইরানের নতুন শক্তির উদয়ের ক্ষেত্রে কিন্তু একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ন্যাটোর মূল ফোকাস থাকে ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপীয় নিরাপত্তা নিয়ে। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তুরস্কের এই সামিটে মধ্যপ্রাচ্যের সংকট একটা বড় এজেন্ডা হতে যাচ্ছে, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আর এই সামিটের সবথেকে বড় আকর্ষণ হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দ্বিপাক্ষিক বৈঠক বা মুখোমুখি বসা। ফ্রান্স প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের তীব্র বিরোধী। ট্রাম্প মাত্র 2 দিন আগেই দম্ভ করে বলেছেন যে মধ্যপ্রাচ্যে আমেরিকাই বস এবং যে কোনো সিদ্ধান্ত আমেরিকার শর্তেই হতে হবে। অন্যদিকে ম্যাক্রো ইউরোপের কৌশলগত স্বায়ত্তশাসন দেখাতে চান। ন্যাটোর মঞ্চে ট্রাম্প ম্যাক্রোর মতবিরোধকে নিশ্চিতভাবে ন্যাটোর ভেতরের ফাটলকে আরও সামনে নিয়ে আসবে। ন্যাটোর ভেতরের ছবিটার দিকে একবার তাকান, সেটা এখন কি রকম। এবারে ন্যাটোর আয়োজক দেশ তুরস্ক, তার প্রেসিডেন্ট রিসেপ
তাইপ এরদোয়ান প্যালেস্তাইনের কট্টর সমর্থক এবং ইসরায়েলের কড়া সমালোচক। তুরস্ক প্যালেস্তাইন রাষ্ট্রকে ফ্রান্সের এই স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এরদোয়ান এই সামিটকে ব্যবহার করে ন্যাটোর অন্যান্য ইউরোপীয় মিত্রদের প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করার জন্য লবিং করবে। ফলে ন্যাটোর মঞ্চে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু নিয়ে অন্য দেশগুলোর মধ্যে তীব্র মতভেদ দেখা দিতে পারে। আর এতে সবথেকে বিপদে পড়বে কিন্তু নেতানিয়াহু। ম্যাক্রোকে এর মধ্যেই ইসরায়েলি মন্ত্রিসভা কার্যত হুমকিও দিয়েছে। আর তার মধ্যে নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প বলেছেন, সবাই জানে আমাদের মধ্যে কে বস। কে যে বস তা নিয়ে অবশ্য গোটা পৃথিবীতেই সন্দেহ রয়েছে। ইরান যুদ্ধে ট্রাম্পকে প্রায় বাধ্য করেছিলেন নেতানিয়াহু। আর এখন খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের শাসন ব্যবস্থা ভেঙে না পড়ে যেভাবে নতুন শক্তি হিসেবে তার উত্থান ঘটেছে, তা ন্যাটোর গোয়েন্দা বিভাগকেও চিন্তায় ফেলেছে। ইরান যদি আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং হরমুজ প্রণালী ব্লক করার হুমকি কার্যকর করে, তবে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা এবং তেলের সংকট তৈরি হবে, তার সব থেকে বেশি আঘাত করবে কিন্তু ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোকে। আর তাই তুরস্কের বৈঠকে ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল মার্ক রুটের নেতৃত্বের দিকেই এখন তাকিয়ে রয়েছে সব দেশ। এই রুটকে মার্ক রুট ইউরোপীয় রাজনীতির একজন অত্যন্ত ঝানু এবং প্রভাবশালী ব্যক্তি। 2010 থেকে 2024 সাল পর্যন্ত তিনি টানা 14 বছর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ছিলেন। ডাচ ইতিহাসে তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন। জোট সরকার গঠন এবং চরম রাজনৈতিক সংকট সামাল দেওয়ার এক জাদুকরী ক্ষমতার জন্য ইউরোপীয় রাজনীতিতে তাকে দ্য ট্যাফলন প্রিমিয়ার বলা হয়। এই ট্যাফলন প্রিমিয়ার শব্দ দুটিকে আলাদা করে ভাঙলে এর পেছনের আসল মজাটা বোঝা যাবে। ট্যাফলন মূলত আমাদের রান্নাঘরের ফ্রাইং প্যানে ব্যবহৃত এক ধরনের নন স্টিকি রাসায়নিক প্রলেপ। ট্যাফলন প্যানে রান্না করলে যেমন খাবার বা তেল ঝোল প্যানের গায়ে আটকে যায় না, ঠিক তেমনই এই রাজনৈতিক নেতার গায়ে কোনো দুর্নীতি বা কাদা আটকায় না। সব সমালোচনা পিছলে পড়ে যায়। আর প্রিমিয়ারের অর্থ প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে তার সব থেকে বড় পরিচয়, তিনি ট্রাম্পকে বাগে আনতে পারেন। ট্রাম্পের আগের মেয়াদেও ন্যাটোর সঙ্গে যখন সংঘাত হয়েছিল, তখন মার্ক রুট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত বাস্তবসম্মত উপায়ে একটা ডিল করেছিলেন। ট্রাম্পের অহংকে আঘাত না করে বরং তার দাবিটাকে কিছুটা মেনে নিয়ে ন্যাটোকে বড় সংকট থেকে তিনি বাঁচিয়েছিলেন। ট্রাম্প তাকে পছন্দ করেন এবং বন্ধু বলেই মানেন এখনো পর্যন্ত। তুরস্কের বৈঠকে ট্রাম্প যেমন নিজের আধিপত্য দেখাতে ছটফট করছেন, তেমনি মার্ক রুট পর্দার আড়াল থেকে কিন্তু পরিস্থিতি ম্যানেজ করার মূল কারিগর হিসেবে কাজ করছেন। উল্টো দিকে তুরস্ক এবং ফ্রান্সও মুখিয়ে রয়েছে প্যালেস্টাইন ইস্যুতে তাকে কোণঠাসা করতে। আর এ নিয়ে কি ফাটাফাটি কিছু দেখতে চলেছে বিশ্ব? আর এর মধ্যে রুট কি পারবেন ট্রাম্পকে সত্যিকারের সবক শেখাতে? এ বিষয়ে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।